কোটা বাতিলের দাবিতে আজও অনড় শিক্ষার্থীরা শাহবাগ সহ বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা। মালয়েশিয়ায় যেতে না পারাদের টাকা ফেরত দিতে হবে 18 জুলাইয়ের মধ্যে, রিক্রুটিং এজেন্সিগুলোকে কড়া নির্দেশনা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। তিস্তা বাংলাদেশের নদী, দেশের ভেতরে যে কোনো প্রকল্প নেওয়ার অধিকার তাদের রয়েছে, ডিক্যাপ টকে বললেন চীনা রাষ্ট্রদূত। এবং যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চলছে ভোট গ্রহণ, 650 আসনে ভোটযুক্ত 4500 প্রার্থী, লড়ছেন 9 নারী সহ 34 জন বাংলাদেশি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি সাদিয়া ইসলাম তৃষা। এবারে বিস্তারিত। কোটা বাতিলে আজও উত্তাল শাহবাগ। আষাঢ়ের বৃষ্টির মধ্যেও রাস্তা ছাড়েনি আন্দোলনরত শিক্ষার্থীরা। কেউ বৃষ্টিতে ভিজে, কেউ ছাতা মাথায় দিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। তাদের একটাই কথা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এরই দাবিতে ঢাকা আরিচা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে এসে জড়ো হয় আন্দোলনকারীরা। ঝড় বৃষ্টির আধার রাতে আমরা আছি রাজপথে স্লোগান কণ্ঠে তুলে আষাঢ়ের বৃষ্টিকে আশীর্বাদ ঘোষণা দিয়ে চলতে থাকে কোটা বিরোধী আন্দোলন। এ সময় সড়ক অবরোধ করে খণ্ড খণ্ড বক্তৃতা আর কোটা বিরোধী স্লোগানে উত্তাল করে তোলে পুরো শাহবাগ। এখানে 56% একটা পার্টিকুলার জনগোষ্ঠী পাচ্ছে, আর 44% সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পাচ্ছে। তখন আসলে বৈষম্যের কথাটা চলে আসে। মেধাভিত্তিক একটি আমলাতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠুক এবং এই মেধাভিত্তিক আমলাতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূর করে দেশ একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশ হিসেবে আমরা করতে চাই। হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা একটা সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রহসন করা হয়েছে বলে আমি মনে করি। আর এই কোঠার কবর রচনা হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। রাজপথ আমাদের জায়গা না, শাহবাগ আমাদের জায়গা না, কিন্তু রাজপথ ছেড়ে পথ টেবিলে যেতে আমাদেরকে সাহায্য করবেন আপনারাই, এটাই আমাদের কাছে প্রত্যাশা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি সম অধিকারের সাংবিধানিক অধিকার ও 71-এর চেতনায় বৈষম্য বিরোধী আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে কোটা প্রথা, যে কোটা 30% দেওয়া হয়েছে সেটা বাতিল করতে হবে। আর যতদিন আমাদের দাবি মেনে নেওয়া হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দেশের মোট জনসংখ্যার 97.5%-এর জন্য মাত্র 40% কোঠা, আর বাকি 2.5%-এর জন্য 56% কোঠা। কোর্টের রায়ের সাথে আমরা আসলে সহমত না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন করে যাব। কিভাবে মানুষের ঢল আরো দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে যতদিন না তারা আমাদের দাবি মেনে নেবেন। আর যদি মেনে না নেন তাহলে যতদিন না মেনে নেবেন ততদিন আন্দোলন চলতে থাকবে। এদিকে অভিন্ন দাবিতে ঢাকা আরিচা ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়ক সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কোটা নিয়ে আন্দোলন আদালত বিরোধী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে। কোটা নয়, বরং মেধার ভিত্তিতেই প্রত্যেকটা শিক্ষার্থী সরকারি চাকরিতে নিয়োগ পাক, এমনটাই প্রত্যাশা করছেন এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন সংবিধান অনুযায়ী সকলের অধিকার সমুন্নত থাকুক, আর এই দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান করছেন সহকর্মী নয়ন মুরাদ। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। নয়ন, কোটা বিরোধী আন্দোলনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে শাহবাগে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা, এবং আজকে তৃতীয় দিনের মতো সেই আন্দোলন শাহবাগে গড়িয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা পুরো শাহবাগ মোড় আটকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এবং তারা সরকারি চাকরিতে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা প্রথা বাতিলের যে আন্দোলন, সেই আন্দোলনে আজকে সকাল থেকেই তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো বিকেল 5টার দিকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করে এই স্পট ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ, আপনারা জানেন যে পুলিশ একটি নিরাপদ দূরত্বে থেকে তাদের এই আন্দোলন চলছিল, সারাদিন পুলিশ দূরত্বে ছিল। কিছুক্ষণ আগে পুলিশ কাছাকাছি চলে আসার কারণে সেই কিছুটা উত্তেজনা দেখা দেয় নতুন করে। সেই উত্তেজনার কারণে আবার সেই আন্দোলন কিছুটা বিলম্বিত হয়েছে, যে 5টার দিকে যে কর্মসূচি ঘোষণা করে এই শাহবাগ চত্বর ছেড়ে যাওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু তারা যায়নি, এখনও তারা অবস্থান করছে। আর হচ্ছে যে আজকে যে আপিল বিভাগের যে রায় কথা ছিল, সেই রায় দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের যে কোটা, মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেই কোটা বরাদ্দ থাকবে এবং আপিল যে প্রধান বিচারপতির নেতৃত্বে যে আপিলের বেঞ্চ বসেছিল, সেই বেঞ্চে একটি অবজারভেশন দিয়েছে। সেই অবজারভেশন হচ্ছে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরে নিয়মিত আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে। তো এরপরেই কিন্তু আন্দোলনকারীরা রাস্তায় জড়ো হয়ে, আপনি দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ মোড়ে, একদম শাহবাগে মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং কোটা বাতিলের জন্য তারা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে যে এর চেয়েও কঠোর কর্মসূচি এবং দেশব্যাপী যে কর্মসূচি তারা কর্মসূচি ঘোষণা করবে, এরকম হুঁশিয়ারি কিন্তু তারা কিছুক্ষণ পরপরই দিচ্ছে। তো এর মধ্যে কিন্তু পুলিশ। নন, আপনাকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাফ কথা, তাদের ন্যায্য দাবি মানতেই হবে, তা না হলে শ্রেণীকক্ষে ফিরবেন না তারা। এদিকে আজ শিক্ষকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলছেন, পেনশন নিয়ে আন্দোলন ভুল বোঝাবুঝির ফল। এমআর আসাদের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আগের পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে জাহাঙ্গীরনগর, রাজশাহী সহ 35টি বিশ্ববিদ্যালয়ে। রাজধানীতেও 4 দিনে গড়িয়েছে পেনশন পুনর্বহাল সহ 3 দফা দাবি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন। বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের কথা থাকলেও আপাতত তা হচ্ছে না বলে জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। জনাব ওবায়দুল কাদের এমপি সাহেবের সাথে আমাদের আজকে সকাল 11টা বৈঠক হওয়ার কথা ছিল। সকাল 10টায় আমাদেরকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া জানিয়েছেন যে আজকে বৈঠকটি স্থগিত করা হলো, অচিরেই আমাদেরকে জানানো হবে যে পরবর্তী বৈঠকের কথা। তবে দাবি মেনে নেয়ার আগ পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলন ভিন্ন দিকে যাওয়ার আগে কিংবা ভিন্ন মাত্রা পাওয়ার আগেই সরকারকে এ বিষয়ে আরও দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্লাসরুমে আমরা তখনই ঢুকবো যখন আমাদের দাবিটা সম্পূর্ণভাবে মেনে নেওয়া হয়েছে। এদিকে রাজধানীতে একটি আলাদা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, পেনশন পুনর্বহালের দাবিতে শিক্ষকদের আন্দোলন একটি ভুল বোঝাবুঝির কারণে সৃষ্টি হয়েছে। সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা পেনশন ব্যবস্থার আওতায় আছে, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। একজন প্রবাসীও এই সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসবে। এখানে হয়তো বুঝার ঘাটতি আছে। আলোচনার টেবিলেই এর সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি। শিক্ষামন্ত্রী সহ অন্যদের সাথে বসবে, আশা করি এরপর ভুল বোঝাবুঝি নিরসন হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ। এখনো পার্ট টাইম পড়ায়। বাংলাদেশি জনশক্তি ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই মানব সম্পদ থেকে দুই দেশই উপকৃত হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুসি সৌজন্যে সাক্ষাতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া। বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের আগামী 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার সাংবাদিক
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, বায়াররা একমত হয়েছে যে যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। টাকা পেতে কর্মীদের রিক্রুটিং এজেন্সিকে প্রমাণ দিতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে তিস্তা প্রকল্পের সহযোগিতার বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, তিস্তা বাংলাদেশের নদী, যে কোনো প্রকল্প নেয়ার অধিকার তারই। তিনি আরও বলেন, তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে কাজ করার জন্য চীন প্রস্তাব দিয়েছে, এখন বাংলাদেশের উচিত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক কর্পোরেট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত ডিক্যাপ টকে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। Trade promotion, investment, imports of the agricultural products from Bangladesh, and definitely we'll discuss the possible FTA matters, and also we'll discuss some cooperation in financial sectors, and also the digital economy, as I mentioned, and also we'll have some cooperation on education and media cooperation, and also people-to-people contact. সিলেট, সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ জেলায় নদ নদীর পানি বাড়ছে, তবে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার নিচে। এদিকে ব্রহ্মপুত্র ও ধরলার নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, শিশু ও গোখাদ্য সহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরেও বাড়ছে সব নদ নদীর পানি। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানিবন্দী অনেক মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের 12টি উপজেলায় মোট 150 কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ 600 কোটি টাকার উপরে। গত কয়েক বছর ধরে বর্ষা বা বন্যা বিলম্বিত হচ্ছে। এর কারণ হচ্ছে মেঘালয়ের সঙ্গে যে আমাদের নদ নদীগুলো ছিল, নদ নদী তলদেশ ভরাট হয়ে গেছে। পুরো রাস্তায় ডুবাই, নৌকা ছাড়া আসার কোনো ইয়ে নাই। বাড়ি ঘর দাদা পানি আছে, কেউ বাড়ি ঘর আছে, কেউ রূপ না আছে, বুড়ি গেছে রাস্তায়। এদিকে ব্রহ্মপুত্র ও ধলা নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপর, সিলেটের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছে আবহাওয়া অফিস? সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে সিলেটের বেশ কয়েকটি উপজেলা এবং মহানগরের বর্ধিত এলাকার কয়েকটি ওয়ার্ড সহ নিম্নাঞ্চল সহ এখনো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তো আসলে কিন্তু গতকালকে পর্যন্ত পানি উন্নয়নের বোর্ডের যে হিসাব, সেই হিসাবে আজকে কিন্তু সিলেটের সুরমা পয়েন্টে 8 সেন্টিমিটার এবং কানাইঘাট পয়েন্টে কিন্তু গতকালকে থেকে আজকে 2 সেন্টিমিটার বাড়িয়েছে। পাশাপাশি যদি আমি কুশিয়ারার কথা বলি, কুশিয়ারার আমলশীত পয়েন্টে এই মুহূর্ত পর্যন্ত 156 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া আরো 3টি পয়েন্ট শেওলা, শেরপুর এবং ফেঞ্চুগঞ্জ সহ সব কয়টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তা আমি এই মুহূর্তে যে বিষয়টি আপনাকে বলবো, পানি উন্নয়ন হিসাব ছাড়াও আরেকটি বিষয় যে এই কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্টে 5টি বাঁধ ভেঙে গেছে। আমলশীত পয়েন্টের পাশাপাশি জকিগঞ্জ পৌরসভা এলাকার পার্শ্ববর্তী একটি বাঁধ ভেঙে মানিকপুর সহ বেশ কয়েকটি ইউনিয়ন নতুন ভাবে পানিতে মানুষ নিমজ্জিত হয়েছে। এই এলাকার মানুষগুলোকে কিন্তু এই মুহূর্তে একটা আশ্রয় কেন্দ্রে নিয়ে দেওয়া হয়েছে। আরো কত এলাকা যে পানি নিমজ্জিত হয়েছে কিছুক্ষণ পর হলে আমরা কিন্তু তার হিসাব পাবো। তো এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে
বৃষ্টিপাত কিন্তু 18 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং চেরাপুঞ্জিতে 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো যদি এইভাবে যদি আরো বৃষ্টিপাত হয় আর পাহাড়ি ঢল হয় তাহলে কিন্তু সিলেটে পানি আরো বেশি বাড়বে এবং মানুষ কিন্তু এই বন্যার অবনতির দিকে মানুষ পৌঁছবে। এই ছিল আমার কাছ থেকে বন্যার সিলেটের সর্বশেষ তথ্য। শিবার, আপনাকে ধন্যবাদ। 2 দিনের ব্যক্তিগত সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কপথের এ যাত্রায় কাল পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে জেলায় নেতাকর্মীরা অপেক্ষা করছেন। ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খেলার খবর, ক্রিকেট। দীর্ঘ 8 বছর পর আবারও ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার পাকিস্তানে বসতে যাচ্ছে টুর্নামেন্টটি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে 8টি দল। এরই মধ্যে টুর্নামেন্টের গ্রুপ সূচি ও ভেন্যু ঠিকঠাক করে একটি খসড়া সূচি তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রস্তাবিত সূচিতে এই গ্রুপে রাখা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডকে। বি গ্রুপে রাখা হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে। লাহোর পাকিস্তান ভারত ম্যাচ রাখা হয়েছে 1 মার্চ। খসড়া সূচি অংশগ্রহণকারী দেশগুলোর কাছেও উত্থাপন করা কথা রয়েছে। সাবেক 3 টাইগার ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন নিয়োগ পাওয়া 3 ক্রিকেটার হলেন রাজীব সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ। রাজিন ও তুষার ব্যাটিং কোচ, তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে। সাবেক অধিনায়ক রাজিনের সঙ্গে বিসিবির চুক্তি 3 মাসের। এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটার। তুষারকে দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আর পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছেন সাবেক পেসার তারেক। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন তিনি। শেষ করব মোহনার সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কোটা বাতিলের দাবিতে আজও অনড় শিক্ষার্থীরা। শাহবাগ সহ বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ। নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা। মালয়েশিয়ায় যেতে না পারাদের টাকা ফেরত দিতে হবে 18 জুলাইয়ের মধ্যে। রিক্রুটিং এজেন্সিগুলোকে কড়া নির্দেশনা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তিস্তা বাংলাদেশের নদী, দেশের ভেতরে যে কোনো প্রকল্প নেওয়ার অধিকার তাদের রয়েছে, ডিকেপ চকে বললেন চীনা রাষ্ট্রদূত। এবং যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন চলছে, ভোট গ্রহণ। 650 আসনের ভোট যুদ্ধে 4500 প্রার্থী লড়ছে 9 নারী সহ 34 জন বাংলাদেশি। এই ছিল এখনকার মতো মোহনার সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে থাকছে সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।